হ্যালো বন্ধুরা, সকাল থেকে ভূগোলের প্রশ্ন নিয়ে একটু চিন্তায় ছিলাম কিরকম হবে। প্রথম বছর তোমরা পরীক্ষায় দিয়ে যাচ্ছ, কোশ্চেন পাওয়ার পর দেখলাম তুলনামূলক সহজ হয়েছে, একটু কনসেপচুয়াল একটু প্রশ্ন হয়েছে, একটু ভাবতে ভেবে দু একটা প্রশ্নের উত্তর দিতে হবে, বাকি মোটামুটি সব ঠিকই আছে। আশা করি সবাই ভালো উত্তর করেছে, তাই চটপট একবার উত্তরগুলো মিলিয়ে নেওয়া যায়। তাহলে প্রথম প্রশ্নটা যেটা রয়েছে বলেছে বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চস্থানে গড়ে ওঠা বসতিকে কি বলে। তাহলে এটা হচ্ছে শুষ্ক বিন্দু বসতি, অপশন বি। তারপর দেখো একটা রাস্তার ছবি দেওয়া আছে, তার পাশে জনবসতি গড়ে উঠছে। এই ছবিটার মাধ্যমে কোন ধরনের বসতিকে বোঝানো হয়েছে, তাহলে এটা রৈখিক বসতি হবে, অপশন ডি। তারপরে বলেছে যে ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত হলো কোথায়, তাহলে জামনগর। সেটা আমরা নিজেরাই জানি, তার পাশে রাজ্যটা দেওয়া আছে, তাহলে অপশন সি। তিনটা হচ্ছে অপশন সি, জামনগর, গুজরাট। তারপরে হচ্ছে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো, তা আমরা জানি যে এটা পর্যায়ন হচ্ছে আরোহণ অবরোহণ বিভক্ত, মানে পর্যায়ন হচ্ছে উত্তর, অপশন বি। তারপরে চলে এসে এখানে একটা ছবি দিয়েছে, হ্যান্ড চিত্র দিয়েছে, কি বলেছে এটা যে নিম্নলিখিত প্ল্যাটফর্মগুলি নিম্নে কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত, তাহলে জুম, স্কাইপি, তারপরে মাইক্রোসফট টিম, গুগল মিট আর জুম থেকে আমরা বুঝতে পারছি তাহলে এটা ভিডিও কনফারেন্স, তাহলে অপশন বি। আচ্ছা, তারপর বলেছে দেখো যে নিম্নলিখিত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে আমরা জানি খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহ সবসময় এক একদিকেই হয়ে থাকে, একমুখী হয়। তাহলে প্রথম অপশনটা দেওয়া আছে ওটাই ভুল, যে খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার বলেছে, তাহলে এটা নয়। তাহলে সেজন্য এটা হচ্ছে এটা প্রযোজ্য নয়, অপশন এ। তারপর বলেছে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে ঋতুবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসাবে যেটি প্রযোজ্য নয়। কি বলে যে উত্তর ভারতের নদীগুলোতে সারা বছর জল থাকে, এটাও প্রযোজ্য। তারপরে উত্তর ভারতের সমভূমির বেশিরভাগ জায়গায় ভূমিভাগ অপেক্ষিত নরম শিলা দ্বারা গঠিত, তার জন্য খাল কাটা যে কাজ যায়, এটাও প্রযোজ্য। উত্তর ভারতের সমভূমিতে বহুমুখী নদী পরিকল্পনার অধীনে অনেক নদীতে সেচ খাল খনন করা হয়েছে, এটাও ঠিক। তাহলে প্রযোজ্য নয় কোনটা, অপশন ডি, উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ, নলকূপ ও জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ ও কষ্টসাধ্য, এটা ঠিক নয়, তাই এটা অপশন রাইট, অপশন ডি। তারপরে কি বলেছে যে নদী মোহনায় কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়। নদী মোহনায় দেখতে পাচ্ছি খাড়ি, আমরা জানি মোহনা অঞ্চলে খাড়ি গড়ে ওঠে, সেজন্য খাড়ি বা এস্টুরাইন বাস্তুতন্ত্র, অপশন এ। তারপরে চলে এসো পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হচ্ছে ভ্যান হ্রদ, অপশন বি। পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় বলেছে, তাহলে সেক্ষেত্রে কি লাভজনক পেশা, এটাও হবে না। স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন, এটাও হবে না। সুচিকিৎসা, এটাও হবে না। অপশন ডিটা হবে ধর্ম ও জাতিগত ভেদাভেদ। 11 নম্বর প্রশ্নে কি বলেছে যখন দুটি সন্নিহিত হিমবাহ পার্শ্বগ্রাব রেখা একত্রিত হয় তখন তার ড্যাশ ঘটে। তাহলে একটা হিমবাহ এদিকে আসছে, একটা এদিকে আসছে, তা দুটোর পার্শ্ব হিমবাহ যদি যুক্ত হয় তাহলে মাঝখানে কি গঠিত হবে, মুক্ত হিমবাহ, তাই গ্রাব রেখা। তাহলে একটা হিমবাহ আসছে, এদিকে একটা হিমবাহ আসছে, দুটো হিমবাহের পার্শ্ব গ্রাবরেখা যদি মিলিত হয় তাহলে মাঝখানে মধ্য গ্রাবরেখা গড়ে ওঠে, তাহলে অপশন এ, মধ্য গ্রাবরেখা। তারপরে কি বলেছে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্ফি থিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানিতে ড্যাশ নামে পরিচিত। অ্যাম্ফি থিয়েটার মানে হচ্ছে এটা সার্ক, হাতল যুক্ত ডেক চেয়ারকে বোঝাচ্ছে, তাহলে সার্ক বোঝাচ্ছে, সেজন্য সার্ককে জার্মানিতে বলা হয় কার, অপশন বি। তারপরে দেখো কি বলেছে, এটা একটা স্তম্ভ চিত্র দিয়েছে, স্তম্ভ মেলা। তাহলে অবিরাম বৃষ্টি কোথায় হয়, অবিরাম বৃষ্টি হচ্ছে নিম্ব স্ট্যাটাস। ঝিরিঝিরি বৃষ্টি হয় স্ট্যাটাস মেঘের মাধ্যমে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় কিউমুলো নিম্বাস। আর পরিষ্কার আবহাওয়া দেখা যাচ্ছে শিরোকিউটাস। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 1B, 2A, 3D, 4C।
এখানে দেখো প্রথমেই চিত্রটার মধ্যে এখানটায় ফ্রন্ট দেখতে পাচ্ছি আমরা, তাহলে বুঝতে পারছি যে নাতিস্তন্য ঘূর্ণবাদকে বোঝানো হয়েছে, সেজন্য অপশন হবে সি, শীতল বায়ু, উষ্ণ বায়ু, শীতল নাতিস্তস্ন ঘূর্ণবাদজনিত বৃষ্টি। তারপর দেখো প্রশ্ন দিয়েছে 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন খনিজ সম্পত্তি মহীসোপান অঞ্চলের থেকে আহরিত হয়? তাই মহীসোপান অঞ্চলের মধ্যে ফসফেটিক নডিউলস, মানে অপশন এ। তারপরে এটাও একটা স্তম্ভ মেলাও দিয়েছে, তাহলে পচা পাতা, লার্ভা, ছোট মাছ, বড় মাছ। এটা হচ্ছে জলাভূমির ক্ষেত্রে ঘটে, তাহলে ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি। এটা ঘটে হচ্ছে তোমার শিকারী খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে, কুকুর, কৃমি, বিয়োজক। এটা পরজীবী যেহেতু কৃমি, সেজন্য পরজীবী খাদ্য শৃঙ্খল এ। আর তারপরে হচ্ছে উদ্ভিদ আর হরিণ, সেটা হচ্ছে গ্রেজিং খাদ্য শৃঙ্খল। তাহলে অপশন বি, 1C, 2D, 3A, 4B। তবে দেখো কাস্ট অঞ্চলে চুনাপাথরে অদ্রাব্য দ্রবণ কার্যের ফলে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত তা হলো, তাহলে টেরারোসা বলা হয় লাল বর্ণের মৃত্তিকাটাকে, সেজন্য ওই কাদাটাকে বলা হচ্ছে টেরারোসা, অপশন এ। তারপরে হচ্ছে এখানে দেখো একটা সত্য মিথ্যা দিয়েছে, এটা বেশিরভাগটাই কনসেপচুয়ালি বলা যেতে পারে, যে প্রশান্ত মহাসাগরের পৃথিবী পৃষ্ঠে 3 ভাগের মধ্যে 1 ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে রয়েছে, যেহেতু বৃহত্তম মহাসাগর। তার এটাও ঠিক। তাহলে সমুদ্র স্রোত, সমুদ্র জলের প্রকৃতি আলোচনা করা হয় সমুদ্র বিজ্ঞানের মাধ্যমে, এটাও ঠিক। ফার্দিনান্ড ম্যাগেলানকে সমুদ্র বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয়, তো যাই হোক এটা ভুল। তারপরে দক্ষিণ গোলার্ধের অপেক্ষা উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি, এটাও ভুল। তাহলে হচ্ছে অপশন সি চলে এসো, সত্য সত্য, মিথ্যা মিথ্যা। তারপরটা হচ্ছে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের অত্যধিক উষ্ণ ও আর্দ্র পরিবেশে বসবাসকারী নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের অধিবাসী হচ্ছে বান্টু, তাহলে হচ্ছে অপশন এ উত্তর। কুড়িটা হচ্ছে স্থূল জন্মহারের সূত্রটা দিয়েছে, কি বলেছে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 1 বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা বা বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা ইন্টু 1000। তারপরে বলছে ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে কি বলা হয়? তো এটা অবশ্যই জনসংখ্যা অভিক্ষেপ হবে, অপশন ডি। ভবিষ্যৎ জনসংখ্যা নির্ধারণের পদ্ধতিকে জনসংখ্যা অভিক্ষেপ বলা হয়। তারপরে বলছে 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির জনঘনত্বের ক্রম অনুসারে সাজাও। তা জনঘনত্বের ভিত্তিতে তাহলে প্রথমে আমরা কি জানি, বিহার, তারপর পশ্চিমবঙ্গ, তারপর কেরল, তারপর উত্তরপ্রদেশ। তাহলে কি হবে, CBAD, অপশন এ। এটাও একটা ছবি দিয়েছে দেখো এখানে দিয়ে, তাহলে আমদানি রপ্তানি এই দুটো হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, আর মাঝখানে পুনরুত্তর বাণিজ্য, ওটাও আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়, সেজন্য অপশন বি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। মহিষঞ্চরণ মতবাদের প্রবক্তাকে? এটা আমরা সবাই জানি মোটামুটি, যে আলফ্রেড ওয়েগনার, তাই অপশন বি। তারপরে কি বলেছে, যে উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ পিরামিড আকৃতি সমবায় ত্রিভুজের মতো হয়, অপশন এ। তারপরে কি বলেছে, জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মহাদেশে সবচেয়ে বেশি? তাহলে আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি, অপশন এ। ভারতবর্ষে যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো, তাহলে জাপানে লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর হচ্ছে মোটামুটি আমরা দুটো জানি, একটা হচ্ছে বিশাখাপত্তনম পূর্ব ভারতে, আর পশ্চিম ভারতে হচ্ছে মারমাগাঁও। তাহলে মারমাগাঁও এখানে এখানে নেই, তাহলে বিশাখাপত্তনম হবে। তাহলে বিশাখাপত্তনমের মাধ্যমে জাপানের সব থেকে বেশি আকরিক লোহা রপ্তানি, অপশন এ। তারপরে 28 নম্বর হচ্ছে জলবিভাজিকা অঞ্চল হলো একটি, তাহলে এটা প্রাকৃতিক অঞ্চল অনেকে ধারণা করতে পারে, কিন্তু প্রাকৃতিক অঞ্চল হবে না, অপশন সি ভৌগোলিক অঞ্চল। তারপরে চলে এসো, যে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় 1965, অপশন বি। ভাখরা নাঙ্গাল পরিকল্পনা সাহায্যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয়ে থাকে? পাঞ্জাব, যেহেতু শতদ্রু নদীতে এটা করা হয়েছে, তাই পাঞ্জাব রাজ্যের মধ্যে হচ্ছে অপশন সি। এটাও একটা স্তম্ভ মেলাও দিয়েছে, তাহলে অতি নিবিড় ঘনবসতিযুক্ত অঞ্চল অপেক্ষাকৃত বেশি থাকে জাপানের কোয়ান্টা সমভূমি হবে, এটাও কনসেপচুয়ালি, অত উদাহরণ তো বহু মনে রাখা সম্ভব নয়।
নিবিড় জনবসতি, জাপানের কোয়ান্টা সমভূমি জনসংখ্যা এমনিতেই বেশি, তাই নিবিড় জনঘনত্বপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ছে জাপানের কোয়ান্টা সমভূমি। মধ্যমে রয়েছে মার্ডার্লিং অববাহিকা, তুলনামূলকভাবে অস্ট্রেলিয়ার জনসংখ্যা কম হলেও মার্ডার্লিং অববাহিকার জনসংখ্যা একটু বেশি। তারপরে হচ্ছে বিরল বসতিযুক্ত অঞ্চল, এটা অতি বিরলের থেকে বেশি, সেজন্য তৃণভূমি অঞ্চলটা হচ্ছে হেল তৃণভূমি, আর অতি বিরল হচ্ছে তোমার কালাহারি মরুভূমি অঞ্চল। তাহলে কি হলো যে বি এরটা 1C 2D 3A 4B। 32-এ চলে এসো। কি বলেছি যে 3 দিক থেকে উল্টো রাস্তায় এসে যে বিন্দুতে মিলিত হয় সেই স্থানকে যে গ্রামীণ বসতিগুলো রয়েছে সেটাকে কি বলা হচ্ছে, সেটা হচ্ছে ওয়াই আকৃতি, হচ্ছে অপশন ডি। তারপরে কি বলেছে, জলবায়ু জায়গা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো, তাহলে এখানে শুধুমাত্র জল সম্পদের অতিরিক্ত আহরণ হবে না, দুই এর অ্যান্সারটা হবে বি এর অ্যান্সারটা, যে জলাশয়, মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর আবার একটা স্তম্ভচিত্র দিয়ে দিয়েছে। কি বলেছে, কৃষি পরিকল্পনা আমরা কি জানি যে শস্য পঞ্জিকার মাধ্যমে নির্ণয় করি, জমির উর্বরতা বৃদ্ধি হয় শস্যাবর্তনের মাধ্যমে, কৃষিকাজের পৌনঃপুনিকতা এটা বিচার করা হয়ে থাকে শস্য প্রক্রিয়াজাতের মাধ্যমে, আর শস্যের প্রাধান্য জানা যায় শস্য সমন্বয়ের। তাহলে আমি অপশনটা কি হচ্ছে, অপশন ডি 1C 2D 3A 4B। আর শেষের প্রশ্নটা দেখো দিয়েছে যে ভৌম জলের ভান্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে ড্যাশ শিলাস্তরের নিচে ড্যাশ শিলাস্তর থাকতে হবে। অবশ্যই প্রবেশ্য শিলাস্তর নিচে অপ্রবেশ্য শিলাস্তর, তাহলে অপশন সি প্রবেশ্য অপ্রবেশ্য। যাই হোক, সবাই ভালো থেকো, পরের পরীক্ষার জন্য তৈরি হও। ধন্যবাদ।